শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন কেমন আছেন, ভালো থাকুন, সুস্থ থাকার মিনিংফুল ওয়ে আউট বা পাসওয়ার্ড নিয়ে আরো আরেকবার চলে এলাম শুধুমাত্র আপনাদের মনের তরে। যথাযথভাবে আমরা সকলেই জানি, অবধারিত ভাবে যিনি এই মুহূর্তে উপস্থিত থাকেন আমাদের এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা নিয়ে, তিনি কিন্তু আজকে একই নিয়মে আমাদের সঙ্গে প্রস্তুতি পর্ব নিয়ে চলে এসেছেন। তিনি হলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কনিষ্ক সরকার, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তার কথা শুনে চলাটা কিন্তু ভীষণভাবে দরকার আজকের দিনে দাঁড়িয়েও। কারণ যেভাবে তাপপ্রবাহ যেভাবে বেড়ে চলেছে, আমাদের শহর কলকাতা যেভাবে সম্মুখীন হচ্ছে, মোকাবিলা করছে, সেটা বোধহয় সত্যি একটা অসম পরিবেশ তৈরি করছে। আমরা কিন্তু কখনো ভেবে উঠতে পারিনি, বা আমাদের প্রজন্ম আগে কিন্তু কখনো এরকমটা দেখেননি, যেভাবে আমরা আমাদের মতন করে যেই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করি, সেখান থেকে কিন্তু আমরা বিকট পরিস্থিতির মোকাবিলা করছি। এবং সেই সূত্র ধরে কিন্তু অবশ্যই আমাদের বলবার বিষয় থাকে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু অনেকটা শরীরটা খারাপ হয়ে যাবে, আমাদের শারীরিক অবনতি ঘটবে এবং আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না। কিভাবে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, তার জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা যিনি নিয়ে আসেন তিনি কিন্তু ডক্টর কনিষ্ক সরকার। এবং তার কথা শুনে চলাটা কিন্তু আমাদের জীবনের জন্য ভীষণভাবে দরকার। তার জন্য তার প্রত্যেকটি টিপস কিন্তু আমরা প্রত্যেকজন পালন করার চেষ্টা করি এবং অক্ষরে অক্ষরে পালন করি বলেই কিন্তু আমরা কিন্তু ভালো থাকতে পারি। তাই কিন্তু আপনাদের জানবার ভীষণভাবে আমরা ইচ্ছুক যে আপনারা কেমন আছেন বলুন তো, শরীর স্বাস্থ্য সবটাই ভালো আছে তো, মনটা ভালো আছে তো? সব দিক থেকে কিন্তু আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, নাস্তানুবাদ হয়ে যাচ্ছে। আমাদের শহর কলকাতার সঙ্গে সঙ্গে গোটা পরিস্থিতি কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজকে যেভাবে আমরা আমাদের মতন করে নিজেদের জায়গা তৈরি করব এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, সেই বিষয়টি হলো যে আমরা আগে গত সপ্তাহে আলোচনা করেছি যে ইমিউনিটি বা ওজন বৃদ্ধি করার মাধ্যম দিয়ে রক্তে ইনসুলিনের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছিলাম। সেখানে কিন্তু ডক্টর স্যার আমাদেরকে নানা রকম ভাবে পদ্ধতির মারফতে আমাদেরকে জানানোর চেষ্টা করেছিলেন। আজকে কিন্তু তিনি নানান রকম ভাবে বোঝানোর চেষ্টা করছেন যে পেটের রোগের ক্ষেত্রে ইউনিটি বা ইনসুলিন প্রবাহিত হয় কিনা, সেটা নিয়ে আজকে আমরা আমাদের মতন করে কথা বলবো। সব দিক থেকে কিন্তু আমরা ভালো থাকতে চাই, ভালো রাখার জন্য আমাদের চেষ্টা, এবং সর্বদিক থেকে যাতে আমরা সুন্দর স্বাভাবিক জীবন করতে পারি তার জন্য কিন্তু রয়েছেন ডক্টর স্যার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সপাটে তার কাছে চলে যাই এবং তাকে আমরা আহ্বান জানাই আমাদের অনুষ্ঠানে এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে চালনা করার চেষ্টা করি। যারা যারা ফোন করবেন অবশ্যই কিন্তু ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান কথা বলতে পারবেন স্যারের সঙ্গে। চলে আসুন, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই স্যারের কাছে। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মন্ডলী, সবার জন্য শুভেচ্ছা। এই গরমে যতটা ভালো থাকা যায়, আরামে থাকুন, আনন্দে থাকুন। আর আজকে ভারতবর্ষে এই কলকাতায়, আমার ব্যাকগ্রাউন্ডে কলকাতার গঙ্গা হাওড়া ব্রিজের একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তো আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে রয়েছি, আমি কলকাতা থেকে বলছি। আপনি যে যেখানে আছেন, সারা বিশ্বের সব থেকে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই ভারতের পার্লামেন্টারি ইলেকশনে মাঝে আছি আমরা। অলরেডি শুরু হয়ে গেছে, এখনো 1 জুন পর্যন্ত চলবে। যে কোনো বক্তার ভারতবর্ষের যে কোনো কোণ থেকে একটাই বক্তব্য এই বিষয়ে বলে সবারই শুরু করা উচিত, আমিও শুরু করব। সেটা হচ্ছে, যে যেখানে থাকুন এই ভোট প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করুন। আপনার পছন্দের লোককে, আপনার পছন্দের দলকে অবশ্যই যতদূর পর্যন্ত বাড়ি থেকে হেঁটে বুথে যেতে হয় ওইটুকুনি কষ্ট করে গিয়ে ভোট প্রদান করুন। এবং আমি জানি খুব গরম, এবং গরমের জন্য ইনফ্যাক্ট কোনো জায়গায় ভোটের পার্সেন্টেজ একটু কমেও গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা সবাই মিলে অংশগ্রহণ না করি, তাহলে আমরা যাদের চাই না, যাদের অত পছন্দ করি না, যাদের ভালোবাসি না, যাদের আমরা ক্ষমতায় দেখতে চাই না, যেহেতু চিরকাল আমরা বিজ্ঞানের স্টুডেন্ট, যারা ফিলোসফি স্টুডেন্ট জানেন, নেচার অ্যাভয়েডস ভ্যাকুয়াম, মানে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, কেউ না কেউ ওখানে চলে যাবে। অর্থাৎ সেটা যাতে না ঘটতে পারে, সেই জন্য আমরা যেন সবাই এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করি এবং গর্বের সাথে দেখাতে পারি যে এখানে ভোটের সেই কালো চিহ্নটি রয়েছে। এই বলে আমি শুরু করলাম। দেখুন, আমি গত দিন যেদিন লাইভ অনুষ্ঠান করি, তাতে মূল যে আমার বক্তব্যটি ছিল সেটা হলো যে এই এখনকার দিনে সব থেকে কমন মানুষের সাথে মানুষের আলোচনা হলে
রোগ সংক্রান্ত যে কোনো আলোচনা তো উঠে আসেই, এবং সেখানে দুটি কথা সবাই কানে শুনে শুনে মানে প্রায় পচে যাওয়া, সেটা হচ্ছে সুগার আর প্রেশার। মানে সুগার প্রেশার, তোমার সুগার হয়নি তো তোমার প্রেশার কিরকম আছে। আর ডাক্তারবাবুরা তাদের অভিজ্ঞতা থেকে জানেন যে এখন প্রায় সবার বাড়িতে সুগার মাপার এবং প্রেশার মাপার যন্ত্র আছে, বেশিরভাগ মানুষের বাড়িতে আছে, এবং তারা তাতে মাপেন এবং মেপে যেরকম দেখেন সেই অনুযায়ী ডাক্তারবাবুর সাথে আলোচনাও করেন। এইসব কথাগুলো কেন বলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানে ভারতবর্ষের বিভিন্ন কারণের জন্য সেসব কিছু আলোচনা করেছি, আজকে আলোচনা করব, এবং সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে সারা পৃথিবীর যত ডায়াবেটিক রোগী আছে তার মধ্যে সব থেকে বেশি মানে 1 নম্বর যদি করা যায়, যে 1 নম্বর কোন দেশটা, সেটা হলো আমাদের ভারতবর্ষ, সব থেকে বেশি ডায়াবেটিক রোগী। যদি ব্লাড প্রেশারের কথা ধরেন, তাহলে কম বয়স থেকে ব্লাড প্রেশার বাড়া রোগেও কিন্তু ভারতবর্ষ 1 নম্বর। কারণ একটা বয়সের পরে না ব্লাড প্রেশার সবারই বাড়ে। নর্মাল যে ব্লাড প্রেশারটা এখন তয় করা হয়েছে, সারা পৃথিবী মেনে নিয়েছে, যেটা একটা 110/70 সিস্টোলিক প্রেশার 110, আর ডায়াস্টোলিক 70 মিলিমিটার অফ মার্কারি, আর উপরে 120 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি, এর মধ্যে থাকা উচিত বলে মনে করা হয়। বয়সের কালে একটু কম বেশি হতে পারে। তো অনেক ক্ষেত্রেই কম বয়সে হাইপারটেনশন রোগ, হাইপারটেনশন বলতে কন্টিনিউয়াস ব্লাড প্রেশার বেশি থাকার রোগ, তো সেই রোগটি ভারতবর্ষে সব থেকে বেশি। আমি ডায়াবেটিসের কথা বললাম, আমি হাইপারটেনশন অর্থাৎ ব্লাড সুগার বৃদ্ধির রোগের কথা বললাম। আপনার মনে হতেই পারে যে আমি যে ইমিউনিটি নিয়ে কথা বলেছি, ব্লাড সুগার নিয়ে কথা বলেছি, যেগুলো কিনা আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ যে কোনো পেটের রোগের ডাক্তারবাবুর জন্য খুবই একটা প্রণিধানযোগ্য বিষয়, কারণ এই সমস্ত এর সিক্রেট গুলো লুকিয়ে আছে পেটের মানে আমাদের ইন্টেস্টাইন এবং পেটের অন্যান্য যে সিস্টেমগুলো আছে তার মধ্যে, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, এসবের মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু ব্লাড প্রেশারেও কি তাই? কারণ মানুষ ব্লাড প্রেশারের সাথে হার্টের রোগের একটা মানে যোগ আছে এরকম মনে করে, এবং একদম ঠিক মনে করে ব্লাড প্রেশারের সাথে সত্যি হার্টের রোগের যোগ আছে। তাহলে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ জিআই সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, অর্থাৎ আমাদের যে পেটের খাওয়ার হজম করা এবং অন্য যা যা অর্গান জিআই সিস্টেমের মধ্যে বিদ্যমান, তার সাথে ব্লাড প্রেশারের সম্পর্ক, এটা নিয়ে দেখুন কোন ফোরামে বা গবেষণাপত্রের দিক দিয়েও দেখবেন যে খুব কম গবেষণাপত্র আছে, কারণ মাথায় এইভাবে মানুষের চিন্তা ঢুকে গেছে, এবং সেটা কিয়দংশে সঠিক, যে হার্টের রোগ ব্লাড প্রেশার বেশি থাকলে হয়, অর্থাৎ ব্লাড প্রেশার কমিয়ে রাখো, ব্লাড প্রেশার কমিয়ে রাখো। এরপরে যে ধাপটা থাকে সেটা এরকম যে না, তোমার লিপিড মাপো, লিপিড প্রোফাইল মাপো, তোমার ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে কিনা, তোমার কোলেস্টেরল বেড়ে গেছে কিনা। এখনকার দিনে আবার লিপিড প্রোফাইলে লোকে আরেকটু জেনে গেছে যে তোমার এলডিএল বেশি আছে কিনা, মানে যেটা এমন একটা যেটা শত্রু ফ্যাট এইভাবে ধরতে পারেন, এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন বলি, সেটা বেশি আছে কিনা, সেটা থেকে ক্ষতি হতে পারে। আবার এইচডিএল বেশি থাকলে তোমার লাভ হতে পারে। এইসব এইভাবে চিন্তা করা হয়। তো এইসব কথাবার্তার মধ্যে কখনো আমাদের ইন্টেস্টাইনের, আমাদের পেটের প্রসঙ্গ আসে না। এইখানে একটা আমাদের একটু মানে নজর এড়িয়ে যাওয়া হচ্ছে। যদি আমরা সবাই মিলে সুস্থ থাকতে চাই, এবং আমি একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান হিসেবে বলছি, মানে আমার গাছাচ্ছদন তো মানুষের রোগ দেখে হয়, রোগীকে সুস্থ করা হয়, তা সত্ত্বেও বলছি যে পুরো ব্যাপারটা যদি অ্যাটলিস্ট কিছু মানুষ জানেন, তাহলে ডাক্তারের কাছে কম যেতে হবে, ওষুধ কম খেতে হবে, এবং তাহলে উপকৃত অনেক বেশি হবে। কারণটা কেন একটু পরিষ্কার করে বলি। মানুষের যখন ব্লাড প্রেশার বাড়ে তখন ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপরে প্রেশারের ওষুধ দেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে প্রথমে কন্ট্রোল হয়তো নাও হলেও পরেও ওষুধ বদলে আমাদের সেই রাস্তা আছে কিভাবে আমরা এগোবো, সেই সব করে আমরা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারি। হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে, যদি কারো দেখা যায় যে লিপিড প্রোফাইলে লিপিডস কোনো
মানে বেশি হয়ে রয়েছে, ক্ষতিকর ভাবে বেশি হয়ে রয়েছে। মানে মানুষের কথায় কোলেস্টেরল বেড়ে গেছে, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, সেখানেও ডাক্তারবাবু আমরা ওষুধ দিয়ে থাকি। সেই সব ওষুধগুলো সব মিলিয়ে একটা বিশেষ গোত্রের ওষুধ, তাকে আমরা বলি স্ট্যাটিন গ্রুপের ওষুধ। তো সেই স্ট্যাটিন ওষুধ দিয়ে আমরা কমিয়ে দিই, এবং যিনি রুগী তিনিও একটু আত্মপ্রসাদ লাভ করেন, ডাক্তারবাবুরাও স্যাটিসফাইড যে হ্যাঁ ওর প্রেশারও কমিয়ে দেওয়া গেছে, ওর ট্রাইগ্লিসারাইড লেভেল বা লিপিড প্রোফাইলের যে প্যারামিটার গুলো নর্মালের থেকে বেড়ে গেছিল বা যেগুলো কমে গেছিল সেগুলো আস্তে আস্তে নর্মাল করছি। তার সাথে ডাক্তারবাবুরা তো নিদান দেন, আমরা বলি যে খাওয়া দাওয়ায় এইসব পরিবর্তন করবেন, এক্সারসাইজ করুন, হাঁটুন, এগুলো সমস্ত কমন, সবাই জানে। কিন্তু যেগুলো আমরা এখনো পর্যন্ত বহুল চর্চিত, যেগুলো নয়, সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করব। এই যে ব্যাপারে এতক্ষণ পর্যন্ত বললাম, এইগুলো যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের 99% মানুষ পুরোটা না হলেও কিছুটা জানেন বা কানে শুনেছেন। এর আগের দিন আমি ওই জন্য ব্লাড সুগারের থেকে ইনসুলিন লেভেল মাপাবার কথা বলেছিলাম, সিরাম ইনসুলিন লেভেল। কেন বলেছিলাম সেটা আগের দিনে আছে, আজকে সময় পেলে বলবো। কিন্তু আজকের আলোচনা শুরু করার জন্য আমাকে কি করতে হবে, যে ওই যে কেন আমি যে কথাগুলো বললাম তার থেকে আরেকটু দূরে, আরেকটু ভেতরে গিয়ে আমাদের ইন্টেস্টাইনে কিভাবে আমাদের লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডারের কাজ কিভাবে, আমাদের যে বিভিন্ন নার্ভ আছে যেগুলো আমাদের ইন্টেস্টাইনকে ইনার্ভেট করে নানা রকম ভাবে, তার মধ্যে ক্রেনিয়াল নার্ভ আছে, আমি নামে যাব, একটু পরেই নাম যাব। তো সেগুলো কিভাবে আমাদের হার্টকে ভালো রাখে, আমাদের ব্লাড প্রেশারকে নর্মাল করতে সাহায্য করে, কিভাবে আমাদের পুরো জীবনযাত্রাকে আরো ভালো, আরো স্বাস্থ্যকর করতে সাহায্য করে, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়নি। আমি একটা একটা করে যাব। দেখুন, যে জিনিস নিয়ে আলোচনা করছি তার মধ্যে আমি প্রথমে, আগের দিন যেহেতু সুগার নিয়ে বলেছি, আজকে আমি একটু কোলেস্টেরল, ওই ব্লাড প্রেশার বৃদ্ধি, আর তার সাথে সাথে হার্টের, এই যে হার্ট অ্যাটাক লোকে বলে, মানুষ বলেন, তাই নিয়ে এই তিনটের মধ্যে যে সম্পর্ক, রাদার দুঃসম্পর্ক, তাই নিয়ে আর একটু আলোকপাত করে নিই। আমরা পৃথিবীর যে যেখানে মনুষ্য জাতি যেখানে যেখানে আছি, তা আমরা একটা এভলিউশনের মধ্যে দিয়ে তো আজকে এখানে এসে পৌঁছেছি, এটা বুঝতে পারছেন তো? ধরুন আজ থেকে 300-400 বছর আগে আমরা যে ধরনের খাওয়া দাওয়া করতাম, এখন বদলে গেছে। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমার এরকম রাতে শুলে ঘুম ধরে না। আপনি কে বলছেন, কোথেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি, স্নিগ্ধা বলবো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমার রাত্রে দীর্ঘদিন ধরে রাত্রে ঘুম হয় না। এই জন্য আমি দেখিয়েছিলাম ডাক্তার, ওই ঘুমের ওষুধ দেয়, ঘুমের ওষুধ দিলে হয় ঘুম, আবার যা দেয়। আর আমার কিছুদিন আগে যে করোনা যখন হয়, তখন আমার হঠাৎ করে সুগার ধরা পড়েছিল। সুগার ধরার পরে সুগারটা চলেও গেল, এখন আর নেই। আমি কন্ট্রোলে, আমি একটু ডায়েট করি বা যোগা করি, এগুলো করি, এই জন্য এখন হয়তো একদমই নেই। আছে হচ্ছে 90, একদিকে 105। হ্যাঁ, আছে এরকম, এখন এইভাবেই চলছে। কিন্তু এই রাত্রে শুলেই ঘুম ধরে। তো আপনার এর থেকে স্পেসিফিক কোন প্রশ্ন উঠে আসছে? আমি আপনার অবস্থাটা শুনলাম, বর্ণনা করেছেন, এবার কোন স্পেসিফিক প্রশ্ন করলে জবাব দেবো। হ্যাঁ, ওই একটা কথা, যে ঘুমটা কেন হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, না এখানে আপনি একটা কথা বলছেন তো, ডাক্তারবাবুকে দেখালেন, ডাক্তারবাবু ওষুধ দেওয়াতে আপনার ঘুমটা হচ্ছিল, আবার ওষুধ বন্ধ করলে? ওটাই তো বলছি যে মানে খেলে হয়, না হলে হয় না। একবারই আমি দেখিয়েছি, ওই জন্য আপনার সাথে একটু কনসাল্ট করতে। দেখুন, আমি একটা পরিষ্কার করে বলি, এই যে রাত্রে ঘুম না হওয়া, এইটাকে ডাক্তারবাবুরা একরকম ভাবে বিচার করেন,
আর ডাক্তারবাবুদের নিজেদের ঘুম না হলে ডাক্তারবাবুরা আরেকটু অন্যরকম ভাবে চিন্তা করেন। আমি আগে ওই অন্যরকম চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এখন পৃথিবীতে বিজ্ঞান যে জায়গায় পৌঁছেছে, আপনারা তো জানেন আমরা হাতিকে, গন্ডারকে, বাঘকে ঘুম পাড়িয়ে দিই ধরবার আগে, জানেন তো, দেখেছেন তো? হ্যাঁ, ড্রাগস দিয়ে যার মধ্যে ইঞ্জেকশনে সিরিঞ্জ করে মেরে একটা হাতিকে আমরা ঘুম পাড়িয়ে দিতে পারি, বাঘকে ঘুম পাড়িয়ে দিতে পারি। মানে আমাদের লেভেলটা, আমাদের ক্ষমতাটা কতটা আপনারা বুঝতে পারছেন তো? মানে মানুষের ক্ষমতা কথা, আমাদের মানুষের ডাক্তারদের আমরা এরকম জিনিস আবিষ্কার করে ফেলেছি যে একটা বাঘকে, হাতিকে, জিরাফকে বলুন, অত বড় বড় জন্তুকে নিমেষে ঘুম পাড়িয়ে দিতে পারি। তো মানুষ তো কোন ছাড়, আমরা চাইলে তো মানুষ সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিতে পারি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো আমরা যে ঘুম পাড়িয়ে দিচ্ছি সেটা তো কোনো ওষুধ প্রয়োগ করে দিচ্ছি। তো যার এক রাত্রের জন্য খুব ঘুম দরকার, সে যদি এক রাত্রের জন্য ওই ধরনের ওষুধ খেয়ে খুব ঘুমলো, এতে কোনো আপত্তির কিচ্ছু নেই। কিন্তু আপনার মতো রোগী বা কথার কথা আমার মতো কেউ বা যারা শুনছেন তাদের যে কোনো কারণ কে যদি বলা হয় ভাই প্রত্যেক দিন তোমাকে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে, সে এবং তার বয়স ধরুন 30 বছর, 40 বছর, 45 বছর বা 50 বছর পর্যন্ত, তখন তো এরকম চিন্তা আসবে যে আমি যদি 15 দিন, 1 মাস, 2 মাস খাই ওষুধটা, তারপরে নির্ঘাত ডাক্তারবাবুকে গিয়ে বলবো ডাক্তারবাবু ডোজটা একটু বাড়াতে হবে, ওই ওষুধে আর ঘুম হচ্ছে না, ওষুধটা বদলে। এই যে আমাদের এটাকে বলে রিফ্র্যাক্টরিনেস, এইটা একরকম একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওষুধটা খেয়ে আমি ঘুমোচ্ছি সেটা কোনো কারণে আমার বছর 2-4 খাওয়ার পর আমার নার্ভের উপর কোনো এফেক্ট করবে না তো? এটা 2 নম্বর, মানে আমি এই পয়েন্টগুলো কনসিডার করবার জন্য রাখলাম। তৃতীয় একটা জিনিস, আমি যে ঘুমের ওষুধটা খেয়ে ঘুমোচ্ছি সেটা আমার অন্য যে সিস্টেম, ধরুন হার্টের সিস্টেম, নার্ভের সিস্টেম, জিআই সিস্টেম, আমার এন্ডোক্রিনাল সিস্টেম, আমার রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার উপর কোনো অ্যাডভান্স এফেক্ট করছে না তো? এইরকম ভাবে যদি চিন্তা করেন তাহলে প্রথম মাথায়, মানে ডাক্তারবাবুরা যেভাবে চিন্তা করেন সেটা বলছি, ডাক্তারবাবুদের মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে একটা জিনিস, যে ওরে মেলাটোনিনটা কি করছে। আপনি নাম শুনেছেন মেলাটোনিনের? একটা হরমোন। এই আজকে যে আলোচনা করছি না আমি, এই যে কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, একটা জিনিস পরিষ্কার করে জেনে রাখুন, কেন আমি জানি না, জেনে রাখুন বলে এটাও বলছি আমি নিজে জানি না কারণটা, যদি কেউ জানেন আমাকে বলবেন। সেটা হচ্ছে কেন আমি জানি না, ছোটবেলা থেকে যবে থেকে আমি পড়াশোনা শুরু করেছি, এই আজ থেকে ধরুন 6 মাস আগে পর্যন্ত আমার মনে এরকম ধারণা ছিল যে আরে কোলেস্টেরল বাড়লি ওটাকে কমিয়ে রাখতে হয়, কোলেস্টেরল একটা খারাপ জিনিস। কিন্তু যেটা জেনে রাখার কথা, এই যে আপনি মেলাটোনিন বললেন বা আপনার যে কোনো হরমোন, সেটা কোলেস্টেরল বিনা তৈরি হয় না, বেসিক জিনিস কোলেস্টেরল। এই যে আমি কথাবার্তা বলছি, আমার ব্রেনের অ্যাক্টিভিটি হচ্ছে, ব্রেন আবার কোলেস্টেরল ছাড়া টিকতে পারে না, ব্রেন নিজের কোলেস্টেরল নিজে তৈরি করে। এইসব কোলেস্টেরলকে যতটা দাগানো হয়েছে যে ওই কেসটা বাটাই চোর, কোন কেসটা হয়তো চোর, কিন্তু এই কোলেস্টেরলকে সবসময় যে দাগানো এটা ভুল। এখন সময় এসছে খুব বিদ্যা প্রয়োগ করে কোলেস্টেরলের মধ্যে ভাগ ভাগ করা, যে এইটুকুনি কোলেস্টেরল খারাপ, ওইটা ভালো। এই যে কোলেস্টেরল সম্পর্কে আমাদের নতুন জ্ঞান, এইটা মানুষের মধ্যে বা এখন ওই নতুন যে আমার পরের জেনারেশন তৈরি হচ্ছেন ডাক্তারদের মধ্যে, তাদের মধ্যে এটা ব্যাপক প্রচার এবং ব্যাপক প্রসার দরকার। এইটা প্রথম বলি। এবার আপনার ক্ষেত্রে বলি, এই যে মেলাটোনিনের কথা ডাক্তারবাবুরা নিজেরা চিন্তা করেন, সেইগুলো সেই পরিপ্রেক্ষিতে বলছি কিসে মেলাটোনিন ঠিকঠাক সিক্রিশন হয়, এইটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে খুব কমন সেন্স, যে আমি যে ঘুম পাবো, আমার ঘুম পাচ্ছে না, আমি কি ক্লান্ত? এবার এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করি, আপনি ঘুমোতে যাওয়ার আগে কি আপনি ক্লান্ত হন? সারাদিনে কি আপনি এমন পরিশ্রম করেন যাতে আপনার ক্লান্তি আসে? অনেক পরিশ্রম করি। তাহলে ক্লান্তি আসে? পরিশ্রম করি, মানে কাজ করেই যাই, কোনো ব্যাপার না, করতেই হবে। এমনকি শুধু কাজ নয়, আমার মানুষের ছেলেকেও পড়াতে হয়, ছেলে মাধ্যমিক দেবে, তাকেও পড়াতে হয়। বুঝতে পারছি। তো আপনার মাথায় কাজ এসে ঘুমালে ঘুম হয় না, এটাই
সুকেন্দ্রই মনে হয় কেউ তো ঘুম হবে না। ঠিক ঠিক। তো আপনি যদি এরকম মনোভাব নিয়ে শোনেন যে আজকে রাত্রিটা কোনো কিছুতেই ঘুমাবো না, না না কেন আমি এই কথা, আমার যারা পেশেন্ট ভীষণ বিধ্বস্ত। আমি পরিষ্কার করে দিই ওইটাকে কি করে। আমি হাই প্রেশার, কিন্তু আমার ওয়েট 52 কিলো ছিল, সেখানে আমার 41 কিলোতে হয়ে গেছে। এক মিনিট, আপনার বয়সটা একটু বলুন। আমার বয়স হচ্ছে 49। তো এই ইনফরমেশনটা আপনি ডাক্তারবাবুকে দিয়েছেন? এটা ডাক্তারবাবু জানে যে 52 থেকে 41 কেজি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উনি জানে তো। ওটা জেনে উনি 3টে পরীক্ষা করতে দিয়েছিলেন? কি পরীক্ষা করতে দিয়েছিলেন কি? নাহলে আমি বলি একটু। হ্যাঁ, দেখুন, আপনার বয়সে মহিলাদের ক্ষেত্রে যদি হঠাৎ করে এরকম ওজন কমে যায়, আগে আমরা মানে আমাদের এটা লোকে খারাপ বলুক ভালো বলুক, সবসময় আমরা আগে কু ডাকি, মানে প্রথমেই ভাবি খুব খারাপ কিছু হলো না তো, আগে সেইটাকে এলিমিনেট করি। হ্যাঁ, উনি বলেছে, ডাক্তারবাবু বলছি, উনি বলেছে মেনোপজের জন্য বলে হয়। হ্যাঁ, উনি মুখে বলেছেন। সেটা প্রমাণ করার জন্য পরীক্ষা কি করেছেন? অন রেকর্ড ডকুমেন্ট পরীক্ষা বলতে কোলেস্ট্রল এগুলো। ঠিক আছে, একটু পরিষ্কার করুন। দেখুন, এক্ষেত্রে মানে আমি যেভাবে চিন্তা করবো সবাই ওইভাবে চিন্তা করবেন তার কোনো মানে নেই। হয়তো আমি যেটা এখন ভাবছি ওরা একটু পরে পরীক্ষাটা করাবেন। আমি এই ধরনের পেশেন্টকে যখন ডিল করি আমি সবসময় মনে মনে ভাবি খুব খারাপ কিছু হয়নি তো, সেটাকে ডকুমেন্ট করানোর জন্য সেই সময় আমি কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন CA 124 আর CA 19.9, এই যারা ডাক্তারি পড়ছো তারা বুঝবে আমি কি জিনিস মিন করছি। আমি এগুলো সব ক্যান্সার মার্কার, আরো অনেক কিছু আছে, তো সেইগুলো সব নর্মাল আছে তো, ঠিকঠাক আছে তো, এইটা প্রথমে ভেবে নিন, বুঝতে পারলেন তো? কারণ ওজন যদি কমে যায় তাহলে ওজন কমার অনেক কারণ থাকতে পারে, কিন্তু খারাপ যে কারণগুলো সেগুলো যে কিছু হচ্ছে না সেইটা আগে মানে আমি নিজের জন্য নিজে ক্লিয়ার থাকতে চাই। কারণ আমি নিজে ছোটবেলা থেকে যে আমার যে প্র্যাকটিস তাতে এইসব ভাবে না ভাবার জন্য পেশেন্ট লুজ করেছি আগে, যেহেতু হসপিটালে এইসব ঘটনাগুলো ঘটেছিল, ব্যক্তিগতভাবে হয়তো এফেক্টেড হয়নি, কিন্তু এগুলো তো অনেক শিক্ষা লাভ করেছি, তো সেই জন্য বলছি। হ্যাঁ, কথা বলছি আপনাকে, আমার যখন সুগারটা প্রথম ধরা পড়লো, হ্যাঁ ডাক্তারবাবু আমি শুনছি। সুগারটা যখন প্রথম ধরা পড়লো, সবাই আমাকে দেখে বলতে এত রোগা হয়ে যাচ্ছিস কেন? তখন ডাক্তারবাবুকে সুগারটা টেস্ট করতে দিয়েছিল। খুব একদম ঠিক করেছে। না আমি একটু বলি, আমি যে এই কথাগুলো বললাম এগুলো এটা ভেবে নিয়ে যে আপনার ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে, যেটা কিনা আপনি আমাকে বলেওছেন, আমার এখানে লেখাও আছে, কিন্তু তা সত্ত্বেও ওয়েট বাড়ছে না। ওই জায়গাটা আমাকে ভাবালো, যার জন্য আমি এই পরীক্ষাগুলোর দিকে গেলাম। নাহলে ডাক্তারবাবু একদম ঠিক করেছেন, প্রথম ব্লাড সুগার পরীক্ষা করতে গিয়ে উইচ ইজ 100% কারেক্ট ডিসিশন, কিন্তু দেখা গেল যে সুগার নর্মাল হয়ে গেল, এবং সেটা হয়ে গেল প্রায় 5-6 মাস, তারপরে ওজন বাড়ে না। যদি তারপরে ওজন না বাড়ে তাহলে এই দুশ্চিন্তাটার ব্যাপার মাথায় আসে, এবং সেই ব্যাপারে পরীক্ষা করণীয় হয়ে গেল। এইটা আমি যেটা বললাম, কিন্তু আপনার সলিউশনটা তো বদলাতে হবে। কি করে হবে আপনার সেইটা বলে দিই। এক্ষেত্রে ঘুমের ওষুধ, মানে আমি এমন একজন মানুষ যে কোনো জিনিসকে খারাপ বলবার আগে সেটা নিয়ে একদম গুলে খাই, তারপরে বলবো যে এটা খারাপ। ঘুমের ওষুধ সবসময় খারাপ না, ঘুমের ওষুধ একটা বয়সের পর ভালো। কারণ আপনার বয়সের নয়, কিন্তু যার বয়স ধরুন 65, 68, 70, তার যদি রাত্রে ঘুম না হয় তাকে ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে। কারণ ধরুন অ্যাভারেজ একটা মানুষ 80-85 বছর বাঁচে, ঘুমের ওষুধ থেকে যদি কোনো সাইড এফেক্ট হয় 15-20 বছর এমনি লেগে যাবে, তারপরে হাত পা কাঁপবে 80 বছর 85 বছর, তখন দেখা যাবে। কিন্তু একজনের বয়স 25 বছর, 30 বছর, 28 বছর, তাকে যদি তখন থেকে, মানে এখনকার দিনে যে ঘুমের ওষুধগুলো আছে, এখানে দেখুন বাংলায় আমি ঘুমের ওষুধ কথাটা ব্যবহার করছি, এখনো আমাদের টেকনিক্যাল প্যারালেন্স ইউজ করিনি, একটু করে ব্যাপারটাকে পরিষ্কার করতে হবে। দেখুন, মানুষ যেটাকে ঘুমের ওষুধ বলে ব্যবহার করে সেগুলো আসলে ঘুমের ওষুধ নয়। আমরা যেগুলোকে অ্যাংজিওলাইটিক্স বলি, মানে উদ্বেগ কমানোর ওষুধ বলি, সেগুলোই ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার হয়। আমি একটু বলে দিই, যেমন অ্যালপ্রাজোলাম গ্রুপের ওষুধ মানুষ ঘুমের ওষুধ বলে ব্যবহার করে, ওগুলো কিন্তু ঘুমের ওষুধ নয়। দ্বিতীয় হচ্ছে,
যেগুলো আপনার উদ্বেগও কমায়, একটু মাসেল রিল্যাক্স করে, সামান্য একটু ঘুমের ভাবও আছে। তো সেইগুলো হচ্ছে তার পরের দ্বিতীয় গোত্রের ওষুধ, ডায়াজেপাম, ওই ধরনের, ওই গ্রুপে আরো আছে, সেই ধরনের গ্রুপের ওষুধ। এরপরে সত্যিকারের যেগুলোতে ঘুম হয় সেগুলো আমাদের পার্লান্সে ডাক্তারি ভাষায় আমরা বলি হিপনোটিক্স, সেগুলো নানা রকম আছে, শুরু নাইট্রাজেপাম দিয়ে। এই যে আলাদা আলাদা ভাবে এগুলোকে আমরা চিহ্নিত করছি, বাংলা ভাষায় কিন্তু সবই ঘুমের ওষুধ, এবং ঘুমের ওষুধ যিনি বিক্রি করছেন তিনিও মনে করেন ঘুমের ওষুধ, যিনি খাচ্ছেন তিনিও মনে করেন ঘুমের ওষুধ। একমাত্র ডাক্তারবাবুরা ব্যাপারটা বোঝেন যে কোনটা অ্যাংজিওলাইটিক, কোনটা মাসেল রিল্যাক্সেন্ট, কোনটা হিপনোটিক, এগুলো বোঝেন, এবং কোথায় কোনটা প্রয়োগ করতে হবে সেটা আরো ভালোভাবে বোঝেন। ওই জন্য ঘুমের ওষুধ বলে, যেটা ঘুমের ওষুধ নয়, কারণ কম হার্ম হবে ওই জন্য দিয়ে যান লোককে। এবং এখানে একটা খুব ভালো জিনিস পরিষ্কার ভাবে প্রমাণ হয়ে গেল, একটা অ্যাংজিওলাইটিক যেটা ঘুমের ওষুধ নয়, সেটাকে লক্ষ লক্ষ মানুষ বলছে আমার খুব ভালো ঘুম হচ্ছে, কিন্তু তারা যদি জেনে যায় যে না ওটা ঘুমের ওষুধ নয়, তার মধ্যে একটা বড় অংশ বলবো আমার ঘুম তো ঠিক হচ্ছে না, তার মানে কি আপনি কিভাবে চিন্তা করছেন সেটাও আপনার ঘুমকে এফেক্ট করে টু সাম এক্সটেন্ট। আপনার সলিউশন আমি এবার বাতলাচ্ছি। দেখুন, ঘুমের ওষুধের থেকে এখন যদি আপনি দূরে থাকতে চান, তাহলে একটা দুটো তিনটে দিনের জন্য আপনি চিন্তা করবেন যে আমি রাত্রিবেলা কিছুতে ঘুমবো না। এখনকার দিনে ঠিক 4:40, 4:42 মধ্যে আকাশে সূর্য উঠে যায়। তো আপনি ওই 4টের সময় একটু বিছানা থেকে উঠে যেরকম জামা কাপড় পরে বাইরে বেরোনো যায়, হাঁটার জুতোটা পরে নিন, সূর্য উঠবার 5 মিনিট আগে বাইরে বেরিয়ে যাবেন, তখন অতটা গরম থাকে না, হাঁটা যায়। দিয়ে ওই 6টা, 6:30টার মধ্যে ঘরে চলে আসুন। এরকম একদিন দুদিন করুন, দেখুন তারপরের দিন রাত্রিবেলা আরাম করে ঘুম হবে। আপনি এক্ষুনি আমাকে বললেন যে দেখুন আমি খুব পরিশ্রম করি, খুব ভালো কথা। আপনি যা পরিশ্রম করেন বোধহয় বাড়ির কাজের জন্য পরিশ্রম করেন, এটা কি আমি ঠিক বললাম? বাড়ির কাজের জন্য খুব পরিশ্রম। আচ্ছা, বাবা বাবা, তো আপনি সকালে হাঁটতে বেরোচ্ছেন কখন? আমি সকালে 5:30। ওইটাই আপনি একটু 4:45টার সময় বেরোন, রাত্রিবেলা না ঘুমিয়ে। দেখবেন সেই দিন রাত্রিবেলা আপনার আমার মনে হয় ঘুম হবে, না হলে আমাকে ফোন করুন। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? পরিষ্কার। আমি আর কি কেন ঘুম, আমার কিন্তু কোনো যে ক্লান্তি ভাব, আপনি জানি এখন কাজ করেছে বসলাম, হ্যাঁ হ্যাঁ আমি যে শোবো আমার শুতে ইচ্ছা করে, হ্যাঁ, মানে ক্লান্তি আসছে না তো না। আমি ওই জায়গাটা নিয়ে আলোচনা করবো। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সবার জন্য বলছি, কিছুটা দিনে বেশ কিছুটা সময়, এই যে লোকে বলছে না সব জায়গায় দেখায়, মানে এখন তো সব জায়গায় সোশ্যাল মিডিয়া, এই ভদ্রলোক হার্ড ওয়ার্ক দিয়ে অনেক উঁচুতে উঠেছেন। হার্ড ওয়ার্কের উপর খুব জোর দিচ্ছে। একটা পরিষ্কার কথা বলে দিই, শুধু হার্ড ওয়ার্কে কিছু হবে না। আপনার দরকার মতো বিশ্রাম এবং বেশি ঘুম খুব দরকার। জীবনে উন্নতি করার জন্য বিশ্রাম এবং ঘুম খুব দরকার, তাহলে আপনি সত্যিকারে হার্ড ওয়ার্ক করতে পারবেন। আর না ঘুমিয়ে দুশ্চিন্তা করে বিশ্রাম কম করে আপনি যদি শুধু হার্ড ওয়ার্ক করেন, তাহলে আপনার যে চিন্তা, আপনার যে ফাইন টিউনিং, চিন্তার জন্য একটা ফাইন টিউনিং দরকার হয়, সেটা এফেক্টেড হয়। অর্থাৎ যারা সত্যি সত্যি উন্নতি করতে চাইছেন তারা হার্ড ওয়ার্ক তো করবেন, কিন্তু হার্ড ওয়ার্ক ছাড়াও নিজের জন্য শুধু বিশ্রাম করার এবং ঘুমোবার জন্য অতটুকুনি সময় দেওয়ার দরকার। এবং যেখানে রাত্রে পাওয়া যাচ্ছে না, কারণ এখনকার দিনে অনেক কাজ আছে যেখানে রাত্রে সত্যি সত্যি জাগতে হয়, যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছেন, যারা ল অ্যান্ড অর্ডার ডিউটিতে আছেন, বা ইভেন যারা রাজনীতিতে আছেন, অনেকের জন্যই রাত্রিবেলা ঘুমোবার খুব অসুবিধা আছে, ঘুমোতে পারেন না। তো তারা অন্য সময় দিনের বেলা ঘুমোতে হবে, রাত্রিবেলা ঘুমোলে ভালো। তো আমি যে কথাগুলো বললাম এর উপরে আর কোনো প্রশ্ন যদি থাকে আপনি করতে পারেন, নাহলে আমি লাইন বিচ্ছিন্ন করবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই আমার কাছে নেই। ঠিক আছে, আমি তার লাইন বিচ্ছিন্ন করছি। যেটা খুব ইম্পর্টেন্ট, উনি ফোন করার সময় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
আমাদের এই যে আমার আজকের বক্তব্যে উঠে আসছে ওই সুগার এবং প্রেসার এবং তার সঙ্গে আমাদের জিআই সিস্টেমের কি সাযুজ্য, কি সম্পর্ক, সেটা বলতে গিয়ে আমি কোলেস্টেরলের প্রসঙ্গ তুলে আনলাম। কোলেস্টেরলের প্রসঙ্গ এই জন্য তুলে আনলাম যে কোলেস্টেরল কি ডাক্তার কি রোগী সবার জন্যই একটি মানে এমন একটি বস্তু যেটাকে সবসময় নিয়ন্ত্রণে বা কমিয়ে রাখার জন্য আমরা সবাই উদ্গ্রীব এবং আমরা সবাই মানে এরকম ভাবে আমরা টিউনড হয়ে গেছি যে কোলেস্টেরল দরকার হলে ওষুধ দিয়ে কমাতে হবে। এবং আমি বললাম যে এখনকার দিনে স্ট্যাটিন গোষ্ঠীর ওষুধ অত্যন্ত বেশি ব্যবহারও হচ্ছে। এইবার আমি বললাম এখানে আমাদের ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করতে হবে, অর্থাৎ আরেকটু সূক্ষ্মভাবে ভাবতে হবে। ভাবনাটা কিরকম? এরকম, ধরুন আপনি লিপিড প্রোফাইল পড়িয়েছেন, তো সেখানে এরকম রিপোর্ট থাকে যে ট্রাইগ্লিসারাইড এত, কোলেস্টেরল এত, তার মধ্যে আবার লেখা থাকে এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, এরকম এরকম করে মানে যে বিভিন্ন প্যারামিটার্স গুলো আছে সেরকম ভাবে লেখা থাকে। দেখুন এখন সবাই আমরা জানি যে এইচডিএল কোলেস্টেরলটা আমাদের উপকারী, এলডিএল কোলেস্টেরলটা আমাদের ক্ষতিকর। অর্থাৎ সবাই আমরা চেষ্টা করি এবং চারদিকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বক্তব্য যে এইটা এইভাবে খেলে এইচডিএল বাড়ে, এলডিএল কমে, এরকম নানা রকম আছে না। বা ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখবার জন্য এটা খাবেন ওটা খাবেন না। মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে আলাদাভাবে এলডিএল কোলেস্টেরল যদি বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড যদি অত বেশি না থাকে, মোটামুটি নর্মাল থাকে, তাহলে এলডিএল কোলেস্টেরল যদি একটু বেশিও থাকে সেটা মনে করবেন যে আপনার জন্য ভালো। কেন ভালো? কারণ হলো যে এটা আপনারা অনেকে হয়তো জানেন না, সেটা বলে দিই। আমাদের যেখানে যা যা হরমোন আছে সেই হরমোনের জন্য, হরমোন তৈরি করবার জন্য এই কোলেস্টেরল গুলোর ভূমিকা অনস্বীকার্য। কোলেস্টেরল অত্যন্ত দরকার এবং এরকম ভাবে বলা যায় যে কোলেস্টেরল গুলোই র মেটেরিয়াল তৈরি করা। কারণ আপনি যদি সবসময় ওষুধপত্র দিয়ে কোলেস্টেরলকে দাবিয়ে রাখেন এইটা ভেবে যে আমি লিপিড প্রোফাইলের আমার প্যারামিটার গুলো যেটা আপসেট হয়েছে আমি স্ট্যাটিন দিয়ে সেগুলো কমাচ্ছি এবং তাতে যদি কোলেস্টেরল কমে যায় কমে যায় কমে যায়, তাহলে আপনার ওই সব কাজের জন্য যে কোলেস্টেরলের দরকার সেটা কমে যাবে। আমি একটা খুব মানে আরো বেশি ভালোভাবে বোঝবার জন্য একদম চাঁচা ছোলা একটা উদাহরণ। ধরুন আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে হরমোন গুলো দরকার হয়, পুরুষ মানুষের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরনের কথা, মহিলাদের ক্ষেত্রে আমি ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কথা। তো এই যে হরমোন গুলো এগুলো বিল্ডিং ব্লক যেগুলো দিয়ে তৈরি হচ্ছে সেটা কিন্তু কোলেস্টেরল। এবার যদি ওইগুলো তৈরির যে দরকার সেই দরকারের সময় প্রয়োজনীয় বিল্ডিং ব্লকের কম পায়, তাহলে যে ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে মানে পুরুষ মানুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন তৈরি হবে, মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন তৈরি হবে, সেগুলো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সাফার করবে। এটা বলার পর আমি একদিন চুপ করে গেছি। কেন বলুন তো? যারা মন দিয়ে শুনছেন তাদের মনে হবে যাক বাবা আমার হাত তো বেঁচে গেল। মানে কি, কোলেস্টেরল যদি কন্ট্রোল হয়ে গেল, আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বা আমার টেস্টোস্টেরনে একটু অসুবিধা হলো, কিন্তু আমার হার্টটা বেঁচে গেল। এইরকম একটা চিন্তাধারা আছে, কিন্তু এই খুব স্বাস্থ্যকর চিন্তাধারা নয়। আসলে এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো ঠিক মতো সিক্রিশন হওয়া আপনার হার্টকে হেলদি রাখার জন্য খুব জরুরি। এবং এই জায়গাটা এসে গোলক ধারা পড়ে গেল, কারণ 99% মানুষ তারা কেন আমার টেস্টোস্টেরন ভালো থাকলে আমার হার্ট ভালো থাকবে, এই প্রশ্নের উত্তর কেউ খোঁজার চেষ্টা করেছেন কিনা জানি না, বা কেন আমার
ইস্ট্রোজেন প্রজেস্টেরন ভালো থাকলে আমার হার্ট ভালো থাকবে? এই প্রশ্নের উত্তর অনেকে মানে খোঁজার চেষ্টা করেনি, কাজে পাননি। একটু আপনারা জানেন যে আমি যখন কিছু বলি তখন সেটাকে একটু মূলে নিয়ে গিয়ে, একটু ডিপে নিয়ে গিয়ে বলি। এইখানে প্রশ্ন আসে, একটু ঠান্ডা মাথায় 2 মিনিট যদি শোনেন পরিষ্কার ভাবে, তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি। আসলে না, আমাদের হার্ট ভালো রাখবার জন্য, ব্রেন ভালো রাখার জন্য, হার্টে যাতে স্ট্রোক না হয়, ব্রেনে যাতে স্ট্রোক না হয়, সেই জন্য এই আর্টারিগুলো, সরু সরু আর্টারি বা যে আলাদা ব্লাড ভেসেলস গুলো আছে, আমি ব্রেনের কথা বলছি, আর্টারির কথা বলছি, সেগুলো দিয়ে ব্লাড ফ্লো, চমৎকার ব্লাড ফ্লো হওয়া উচিত। ব্লাড ফ্লো মানে বেশি ব্লাড ফ্লো মানে বেশি অক্সিজেন ফ্লো হওয়া উচিত। এবং সেই ব্লাড ফ্লো এবং অক্সিজেন ফ্লো বজায় রাখতে গেলে ওর যে ভেতরে যে ব্লাড ভেসেলস গুলো আছে, যেমন হার্টে বা আমার ব্রেনে, সেই ব্লাড ভেসেলস গুলো রিল্যাক্স থাকতে হয়। কনস্ট্রিকশন হয়ে যদি থাকে, তাহলে চেষ্টা করো যত জোরেই লেফট ভেন্ট্রিকল টিপুক না কেন, ও ব্লাড ফ্লো ঠিক মতো থাকবে না। এবার সারা দিনের কাজে সব কিছুতে এখনকার দিনে না অ্যাড্রিনালিন সিক্রেশন, মানে যেটাতে আপনার ভাসো কনস্ট্রিকশন হয়, মানে চেপে রাখে, সেই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে প্রচুর মানুষ, বেশিরভাগ মানুষ আছেন, যার ফলে ভাসো কনস্ট্রিকশন, চেপে রাখার প্রবলতা বেশি হয়, অর্থাৎ ব্লাড ফ্লো ঠিক মতো হয় না। এবং সেটা হার্ট অ্যাটাক, মানে হার্টে স্ট্রোক বলি আমরা, বা ব্রেনে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট এখানে বলি, এখানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলি, সিভিএর, সেইটা হওয়ার সুযোগ অনেক বেশি। তো এটার এগেনস্টে ওষুধপত্র বাদ দিয়ে আপনি কি করে মোকাবিলা করতে পারেন? অনেকে বলে যে অনেক যৌগিক প্রক্রিয়া আছে, যেটা সম্পর্কে আমি কম জানি। যেটা সম্পর্কে আমি জানি সেটা পরিষ্কার বলছি। যেভাবে আপনার ওই সেলুলার লেভেলে নাইট্রাস অক্সাইড সিক্রিশন বেশি হয়, কিছুক্ষণের জন্য নাইট্রাস অক্সাইড, আপনার নাইট্রাস অক্সাইড যৌগটার তো নাম শুনেছেন, যেটা ক্ষণস্থায়ী, তারপরেই ও আর একটা অক্সিজেন খোঁজে নাইট্রিক অক্সাইড হওয়ার জন্য। তো সেই নাইট্রাস অক্সাইড যৌগটা আমাদের ভেসেলের মধ্যে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? যখন আপনার এই হরমোনের প্রভাবে আপনি এমন কাজ করছেন যাতে ধরুন আপনার ইজাকুলেশন হচ্ছে, বা স্বামী স্ত্রীর সম্পর্কে আপনার সুখলাভ হচ্ছে, তখন ওই নাইট্রাস অক্সাইড সিক্রিশন হয়। এছাড়াও আর কিছু কারণ আছে। তো এই নাইট্রাস অক্সাইডটা হচ্ছে আসলে একটা বিরাট বড় আপনার বন্ধু। এই ভাসোকনস্ট্রিকশনের রাজত্বে আপনার ব্লাড ভেসেলগুলোর মধ্যে দিয়ে বেশি বেশি অক্সিজেন, বেশি বেশি ব্লাড ফ্লো করানোর জন্য এই নাইট্রাস অক্সাইড কিছু কিছু এক্সারসাইজের মধ্যে দিয়েও আপনার মধ্যে ফ্লো করে, যাতে আপনার ঘাম ঝরে। হয়তো হতে পারে অন্য কোনো যৌগিক প্রক্রিয়া আছে, আমি হয়তো বললাম কেন, এইখানে আমার জ্ঞান কম, যে কোনো যৌগিক প্রক্রিয়াতে আমার নাইট্রাস অক্সাইড ফ্লো বাড়ানো যায় কিনা, আমার জ্ঞান কম। কিন্তু এই জায়গাটা আমি খুলে রাখলাম যে যারা জানেন তারা আলোচনা করবেন বলে। যেটা আমাদের জানা, আমি সেই রাস্তায় হাঁটছি আর কি। অর্থাৎ ওই নাইট্রাস অক্সাইডের ব্যাপারটা ক্লিয়ার যদি না করি, এবং অদ্ভুতভাবে ওই কোলেস্টেরল যদি ঠিকঠাক ভাবে না থাকে, তাহলে হরমোনগুলো ঠিকঠাক ভাবে তৈরি হবে না। হরমোনগুলো যদি ঠিকঠাক ভাবে না তৈরি হয়, তাহলে একটা বয়সে গিয়ে, যে বয়সে হওয়ার কথা নয়, সেই বয়সে আপনার যে সম্পর্ক আপনার সাথে, আপনার যে পার্টনারের সম্পর্ক, সেটা হ্যাম্পার হয়, এবং যে ভাবে ইজাকুলেশন হওয়া বা এই নাইট্রাস অক্সাইড সিক্রিশন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, যার ফলে ক্রমাগত যে নর্মাল সিস্টেমের মধ্যে দিয়ে আমরা সুস্থ থাকতে পারি, হার্ট অ্যাটাক না হতে পারে, সেই জায়গাটা আমরা নিজেরা এরকম করে বন্ধ করে দিচ্ছি। পুরোটা নানা রকম ওষুধ, চিকিৎসা, ইনভেস্টিগেশন, সেই জঙ্গলে ঢুকে যাচ্ছে। এই জন্য যারা জুনিয়র ডাক্তার আছেন, যারা প্র্যাকটিস শুরু করেছেন,
তাদের রুগীদের যাতে সুবিধা হয়, এই নাইট্রাস অক্সাইডের ভূমিকাটা নিয়ে একটু পরিষ্কার করে আপনারাও আপনাদের ফোরামে বলবেন। আমি তো আজ থেকে প্রায় বছর খানিক আগে থেকে নিয়ে বলা শুরু করেছি, কিন্তু লোকের মধ্যে এখনো দাগ কাটানো যায়নি, তো সেইটা একটু মাথায় রাখবেন। এইটা বাদ দিয়ে আমি এখনো কোলেস্টেরলের জায়গা আছি। এরপরে কোলেস্টেরল ছাড়া আমাকে বলা হচ্ছে কম সময় আছে, আমি একটা এখানে টিপস দিয়ে দিই, কারণ এটা সবাই রিপোর্ট দেখে খুঁজে বের করতে পারবেন। সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড মোটামুটি নর্মাল আছে, এলডিএল শুধু বেশি, একটু অ্যালাউ করুন, একটু তখনই ট্রাইগ্লিসারাইড নর্মাল আছে বা সামান্য একটু বেশি আছে, এলডিএলটাকে কমানোর জন্য আমি স্ট্যাটিন ব্যবহার করছি, ওইখানে একটু রুখে যান। সত্যি সত্যি খারাপ, মানে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করতে হবে তখন যখন কারোর ব্লাড প্রেশার বেশি, যার ব্লাড সুগারও বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, এলডিএল বেশি, এই ধরনের একটা যখন সিনারিও হবে, সেই সময় অবশ্যই অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় আপাতত ওষুধপত্র দিয়ে ওটাকে নর্মালাইজ করতে হবে, তারপরে এইসব গল্প চলবে। আরেকটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা হচ্ছে ফ্যামিলিয়াল কিছু রোগ আছে, অর্থাৎ ফ্যামিলিয়াল বলতে যারা জেনেটিক্যালি প্রোন ট্রাইগ্লিসারাইড তাদের বেশি থাকার জন্য। বাপ ঠাকুরদা তার আগের জেনারেশনে ছিল, জেনেটিক্যালি প্রোন আছেন যারা, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ ব্যবহার করা মাস্ট। আমাকে দেখাচ্ছে যে 1 মিনিট সময় আছে, আমি আরো 30 সেকেন্ড একটু ভাগ করে নেবো। হ্যাঁ, কেন এই কথাটা না বললে নয়, আমার তো পরে ইউটিউবে যাবে, আপনারা শুনবেন। সেটা হলো এত কথা বলার পর যদি আমায় কেউ জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু আপনি তো ওষুধকে একটু এড়াতে বললেন প্রথমে, তারপর বললেন না না এইসব ক্ষেত্রে ওষুধই দরকার, তাহলে আমাদের হাতে ডাক্তারবাবুদেরকে বাদ দিয়ে আর কি করার রইল? একটা জিনিস কিন্তু ডাক্তারবাবুকে বাদ দিয়ে আপনাদের করার রইল এখনো বলিনি, কিন্তু এইটা বোধহয় আমাদের পূর্বপুরুষরা জানতেন, তারা করে এসছেন, গত 50 বছর ধরে আমরা বিস্তৃত করি না। সেটা হচ্ছে যখনই সুযোগ পাবেন, আজকে এই পুজো, আজকে এই ব্রত, যেরকম একটা সুযোগ পাবেন, বা আজকে নেতাজি জয়ন্তী, আজকে স্বাধীনতা দিবস, সুযোগ পেলেই 12 থেকে 14 ঘন্টা শুধু জল খেয়ে না খেয়ে থাকা, যেটাকে উপোস করা বলে, আমাদের ভাষায় আমরা বলি ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই জিনিসটা ওই সুগার লেভেলের, সার্কুলেটিং ইনসুলিন লেভেলের জন্য, এই যেটা আমি ট্রাইগ্লিসারাইডের কথা বললাম সেই ক্ষেত্রে, আমি যেটা বললাম হার্টের ব্লাড ফ্লো ইমপ্রুভ করার জন্য, এই সমস্ত ক্ষেত্রে দারুণ দারুণ হেল্প করে। অর্থাৎ সেই পুরনো যে উপবাসের বিভিন্ন বিভিন্ন রাস্তা আছে, সেগুলো নতুন করে ফিরিয়ে আনার জন্য এখানে একটা ছোট্ট কিন্তু থেকে যায়। অনেকে বলেন কেন, আমি তো 1 মাস ধরে সকাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি। ভালো, খুব ভালো, না খেয়ে থাকি, কিন্তু সেখানে আবার মুশকিল হচ্ছে অনেকে ধর্মীয় কারণে জল পান করেন না, এমনকি থুতুটা গেলেন না। আমি বারবার বলছি, যদি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, তাই জন্য নিজেকে ডিহাইড্রেটেড করার কোনো প্রয়োজন নেই, সেটা ক্ষতিকর, আলটিমেটলি ক্ষতি করে। বুঝেছি, আর 10 সেকেন্ড এইটুকুনি না বললে তো নয়, কারণ লোকে ভুলভাল বুঝে ওই রকম ভাবে উপোস করতে শুরু করবেন। উপোসটা করবেন, খাবার খাবেন না, প্লেন জলটা খেতে হবে। এখনই যা ওয়েদার, তাতে যদি কেউ মনে করে যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং জল না খেয়ে ডাক্তারবাবু বলেছেন বলে করব, তাহলে পরে কোনোদিন আমার হাতে হাত করা পড়বে যে ডাক্তারবাবু বলেছিলেন, না খেয়ে আছি, জলও না খেয়ে আছি। সেটা করা যাবে না, জলটা খেতে হবে। কিন্তু 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা মাঝে মাঝে উপকারী। কতটা উপকারী? সপ্তাহে 2 দিন 3 দিন করুন, দেখবেন আস্তে আস্তে ওষুধের থেকে দূরে সরে আসতে পারবেন। আমাকে বলছে আজকে একদম উপায় নেই, আগামী দিন ফিরে আসবো। অবশ্যই তাই। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর স্যারকে, এবং শুধু তাই নয়, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান দেখেছেন। এইভাবেই আপনারা সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। এইভাবেই বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরে চলে আসবো। আজকের মতো শেষ করলাম, ছিলাম অমৃতা, নমস্কার, ধন্যবাদ। দূর আর দূরে নেই